দিল্লির খবরে নজর রাখতে হবে। দিলওয়ালো কা শহর দিল্লি, সেই দিল্লিতে ভোট আছে, ভোট হলো। এই ভোটের রেজাল্ট কি জানা যাবে এই শনিবার, অর্থাৎ দিল্লির দিলে কে? আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, কারা দিল্লি দখল করবে? কারা? কেজরিওয়াল হ্যাট্রিক করবেন? জমি দখল করতে পারবে বিজেপি? কংগ্রেস কত দূর দৌড়তে পারবে? সব প্রশ্নের উত্তর মিলবে। তার আগে আজ ভোট ছবিটা কেমন ছিল, কত শতাংশ ভোট পড়লো? মৈত্রী রয়েছেন সরাসরি আমার সঙ্গে। নয়াদিল্লিতে আজ সকাল থেকে ভোট ছবিটা কেমন ছিল মৈত্রী? মৈত্রী কি আমার কথা শুনতে পাচ্ছে? মৈত্রী, আজ সকাল থেকে কেমন ছিল ভোট ছবি? দিল্লির ভোট কেমন হলো? মৈত্রী, স্পষ্ট শুনতে পাচ্ছি না, কোথাও নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না মৈত্রী। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। হ্যাঁ, অতটা যেমনটা বলছিলাম যে হাই ভোল্টেজ এই নির্বাচন এবং এই নির্বাচনের জন্য সব পক্ষই কিন্তু তাকিয়েছে এবং এই বেলা 3টে পর্যন্ত যদি পার্সেন্টেজ আমরা বলি তাহলে বেলা 3টে পর্যন্ত 46.55% ভোট পড়েছে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি দিল্লিতে। এবার দিল্লির ভোটের এবারের যে থেকে বেশি লড়াই ছিল বিজেপি এবং আম আদমি পার্টি, কিন্তু তাদের জমি আঁকড়ে পড়ে পার্টির মধ্যে এবং দুপক্ষই কিন্তু তাদের জমি আঁকড়ে পড়ে রয়েছে। অন্যদিকে তৃতীয় পক্ষ কংগ্রেস, তাদের তরফ থেকেও কিন্তু যথেষ্টই লড়াই করা হয়েছে এবং যদি দেখা যায় যে একেবারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে টক্করে কিন্তু এবারের লড়াই চলছে এবং ভোট পার্সেন্টেজের দিকে যদি তাকানো যায় 3টে পর্যন্ত 46% কিছু বেশি ভোট পড়েছে এবং যারা নির্বাচন কমিশনের আধিকারিকেরা রয়েছেন তারা মনে করছেন যে এই ভোটের পার্সেন্টেজ আরো কিছুটা বাড়বে। সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট রয়েছে। এবার ভোটের পার্সেন্টেজের সঙ্গে কিভাবে গোটা বিষয়টা জড়িয়ে রয়েছে তার কারণ এবারের বিজেপির ভোটের সব থেকে বেশি বিজেপি লক্ষ্য করেছেন মধ্যবিত্ত এবং তাদের টার্গেট আছে মধ্য এবং নিম্নবিত্তদের, যারা মূলত ভোট ব্যাংক ছিলেন আম আদমি পার্টির। ফলে তাদেরকে এবার লক্ষ্য করা হয়েছে। একাধিক প্রকল্পের কথা তাদের ম্যানিফেস্টোতে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং সব থেকে বড় তুরুপের তাস এবার বাজেটে মধ্যবিত্তের কথা মাথায় রেখে 12 লক্ষ টাকার যে আয়কর ছাড় দেওয়ার কথা ঘোষণা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি অত্যন্ত আশাবাদী যে এবারের নির্বাচনে তাদের দিকে পাল্লা ভারী হবে এবং বিজেপির তরফ থেকে কিন্তু শুধু যে ঘোষণা করা হয়েছে তাই নয়, এর পাশাপাশি অন্য তরফ থেকেও কিন্তু চেষ্টার কসুর করা হয়নি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ সহ সমস্ত তাবর নেতারা তারা কার্পেট বম্বিং এর মতো প্রচার করেছেন দিল্লি জুড়ে এবং এমনকি একটু সঙ্গে থাকো মৈত্রী। এইবারের দিল্লির পাশ দিয়ে যে যমুনা বয়ে চলেছে সেই যমুনাও এবার ভোটের রাজনীতিতে চলে এসেছিল, তো সেসব প্রসঙ্গে কথা হবে। তার আগে আজ ভোট দিয়ে কে কি বলেন একবার শুনো। Been an early voter, a Delhi voter, and I think the public is in a mood for change. ये जो दिल्ली का चुनाव है ये सिर्फ चुनाव नहीं है, ये एक धर्म युद्ध है। ये अच्छाई और बुराई की लड़ाई है, ये सत्य और असत्य की लड़ाई है। मुझे पूरा भरोसा है कि दिल्ली के लोग अच्छाई पर, सच्चाई पर, काम पर अपना वोट देंगे। दिल्ली के लोग बुराई को हराएंगे, दिल्ली के लोग गुंडागर्दी को हराएंगे। मैं दिल्ली के सभी लोगों से भी विनती करना चाहूंगा कि सब लोग वोट डालने के लिए निकलें, अपने अपने वोट का अधिकार इस्तेमाल करें, दिल्ली के विकास के लिए वोट डालें सब लोग। जाहिर तौर पे जो काम करेंगे उन्हीं को जनता वोट देगी। মনে রাখতে হবে যে সময় দেশ জুড়ে মোদি হওয়া 2014 তার ঠিক পরের বছর ইলেকশনেও অরবিন্দ কেজরিওয়াল কিভাবে যেন দিল্লি ভোট জিতে গিয়েছিলেন। মানুষ চেয়েছিল, তাই মানুষ চেয়েছেন তার পরের বছর। এবার কি হ্যাট্রিক সম্ভব হবে? অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে মৈত্রী।
এইবারে ভোটের আগে কোথাও যেন উঠে পড়ে তৈরি হয়েছিল বিজেপি, একের পর এক শীষমহল বিতর্ক, একের পর এক বিতর্ক, এমনকি আবগারি মামলায় তাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে। যদিও এর আগে কোনো মুখ্যমন্ত্রী জেলে গেলে সেই সিটিং মুখ্যমন্ত্রী জেলে গেলে তার অপোজিশন লাভ পায়নি, ঝাড়খণ্ড তার সবচেয়ে বড় প্রমাণ, বিজেপি সেটাও জানে। কিন্তু এক্ষেত্রে কি হবে, কি মনে হয়? দেখো একেবারেই বিজেপির তরফ থেকে কিন্তু এবার এই দিল্লির মসনদ দখল করার কিন্তু কোনো চেষ্টার কসুর করা হয়নি। যেমনটা তুমি বলছিলে যে সেটা অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির অভিযোগে জেলে পাঠানোই হোক, কিংবা একের পর এক ইস্যু, তা সে যমুনা ইস্যুই হোক কিংবা শীষমহল ইস্যুই হোক, সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তবে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে যে প্লাস পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল তিনি যখন ফিরে আসেন তিনি দিল্লির মানুষের উপর ভরসা রেখেছিলেন, এবং মনে রাখতে হবে যে প্রচারের ক্ষেত্রে সবার আগে কিন্তু আম আদমি পার্টি ঝাঁপিয়েছিল। যখন অন্য কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকার চূড়ান্ত অবধি করতে পারেনি, তখনই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি তারা তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল এবং প্রচারে নেমে গিয়েছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আম আদমি পার্টির কৌশল ছিল যে একেবারে তাদের যারা কোর ভোটার তাদের কাছে পৌঁছে যাওয়া, অর্থাৎ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের কাছে পৌঁছে যাওয়া, এবং তাদের জন্য সেই সমস্ত প্রকল্প নিয়ে আসা যে সমস্ত প্রকল্প গত 10 বছর ধরে তারা এনেছেন, এবং তাদেরকে আশ্বাসটা দেওয়া যে তারা এই প্রকল্পগুলো চালিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু প্রশ্নের জায়গা কিছু রয়েছে, কি বেশ কিছু জায়গা যেমন নিম্নবিত্ত শ্রেণীর ক্ষেত্রে সেখানে তাদের বেশ কিছু অসুবিধার জায়গা রয়েছে, যেগুলোর সমস্যার সমাধান করতে পারেননি অরবিন্দ কেজরিওয়াল গত 10 বছরে। তার মধ্যে জলের সমস্যা রয়েছে, তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে। যদিও তারা বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছেন 200 ইউনিট পর্যন্ত, কিন্তু ঘরে ঘরে জল পৌঁছানোতে এখনো সমর্থ হয়নি অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালকে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কিন্তু বিজেপি তার যে পাল্টা স্ট্র্যাটেজি নিয়েছে, সেই বিজেপির পাল্টা স্ট্র্যাটেজি কিন্তু একেবারেই সে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে টার্গেট করা বিজেপির এবারে স্ট্র্যাটেজি ছিল, এবং সেই মতোই কিন্তু তারা তাদের যে প্রার্থী বাছাই থেকে শুরু করে তাদের ম্যানিফেস্টোর ঘোষণা এবং শেষ পর্যায়ে এসে একেবারে বাজেট ঘোষণা, এবং এমনকি প্রধানমন্ত্রীর ভাষণেও কিন্তু মধ্যবিত্তের সেই বিষয়টাই উঠে এসেছে। বিরোধীরা অভিযোগ করেছেন যে এমনকি গতকালও নরেন্দ্র মোদী তিনি যে রাষ্ট্রপতির ভাষণের রিপ্লাই স্পিচ দিচ্ছিলেন পার্লামেন্টে, সেখানেও তিনি দিল্লির ভোটারদের উদ্দেশ্য করেই বলেছেন। ফলে সব মিলিয়ে বিজেপির তরফ থেকে কিন্তু চেষ্টার কসুর করা হয়নি। খোদ নরেন্দ্র মোদী তিনি দিল্লির মানুষকে দাঁড়িয়ে তিনি অনুরোধ করেছেন যে একবার তাকে সুযোগ দেওয়া হোক দিল্লির মানুষকে সেবা করার। ফলে এটা দেখার যে দিল্লির মানুষ, এটাও ঘটনা যে যেমন নরেন্দ্র মোদী প্রচারের শেষ বেলায় ঝড় তুলেছেন, তেমনই ঠিক ভোটের দিন 7 সকালে তিনি গিয়ে ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন, তা নিয়েও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। কই সে ছবি একবার দেখা যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে ডুব দিলেন ত্রিবেণী সঙ্গমে, পূর্ণ স্নান প্রধানমন্ত্রীর। কবে? ঠিক সেই দিন যেদিন দিল্লির ভোট। এই কুম্ভ নিয়ে, মহাকুম্ভ নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলে এসেছে যে ভিভিআইপিদের জন্যই কি শেষমেশ এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যে পদপিষ্ট হয়ে মরতে হচ্ছে। ইতিমধ্যে 30 জনের মৃত্যু হয়েছে, 2বার আগুন লেগেছে, এবং এইরকম একটা জায়গায় বারবার বিতর্কের মুখে পড়েছে মহাকুম্ভের প্রস্তুতি, কিভাবে মেলা তৈরি, মহাকুম্ভ তৈরি হচ্ছে। সেখানে আজ সূর্য প্রণাম, ডুব দিয়ে সূর্য প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর দিলেন পুজো। তারপর ঘুরে দেখলেন তিনি প্রয়াগরাজ।